মঞ্চে রূপালী লোধকে ডেকে নেব শ্রী মানব গুহ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। একটি কথা হয়তো আপনারা শুনেছেন, মানবদা বলেছিলেন ইতিহাস বিস্মৃত, আমরা নিয়েই আমাদের কাজ। তো আমাদের মধ্যে উপস্থিত আছে দেশের ডাক পত্রিকা থেকে দিতি ভট্টাচার্য। তো আমি তাকে একটু ডেকে নেব। উনি ওনাদের পত্রিকা আমাদের যারা অতিথি আছে, যারা আজকে বক্তব্য রেখেছেন আপনাদের মধ্যে, তাদের হাতে উনি ওনার পত্রিকা তুলে দেবেন। তার সঙ্গেই আমরা আমাদের যিনি সঞ্চালিকা রয়েছেন শ্রীমতী ববিতা চক্রবর্তী ভৌমিক, ওনাকেও আমরা বরণ করে নেব। আমি সন্দীপ মুখোপাধ্যায়কে অনুরোধ করব ববিতা দিকে বরণ করে নেওয়ার জন্য। ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে, এই ক্যামেরার সামনে, এদিকে। ডক্টর কনিষ্ক সরকার উনি অতিথিদের হাতে আমাদের প্রথম সংখ্যা দেশের ডাকে তুলে দেবেন। ববিতা দিকে বরণ করে নেওয়া হচ্ছে। রেণিদা দি, আপনি চলে যাচ্ছেন? আচ্ছা, আমাদের মধ্যে ডাক্তারবাবু উপস্থিত হয়েছেন, ডাক্তার কনিষ্ক সরকার। তো ওনাকে বরণ করে নিতে অনুরোধ করব সংঘের সভাপতি সুমন দত্ত মহাশয়কে। আমরা এই যে প্রত্যেককে একটা করে গাছ উপহার দিচ্ছি, আমরা প্রত্যেকেই একটা কথা বলছেন, ভবিষ্যৎ অন্ধকারময়। তো কী হবে 10 বছর পর বা 5 বছর পর আমরা জানি না, কিন্তু যদি ভবিষ্যৎ আলোকোজ্জ্বল হয় তাহলে হয়তো এই গাছটা তার সাক্ষী থাকবে। মঞ্চগৃহে উপস্থিত সবাইকে আমার প্রণাম এবং অভিনন্দন। আমার চেহারা দেখতে পেয়েছেন ছোটোখাটো, আমার গলার ভয়েস তেমনি অল্প, আর বক্তব্য ছোটোখাটোই করবো। আর এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যে বক্তব্য শুনেছেন, আপনার ধৈর্যের উপর যে অত্যাচার হয়েছে, আমি বেশি অত্যাচার করতে চাইছি না। আমি 2-3টি বিষয় শুধু উল্লেখ করব। ছাত্র জীবনে আমি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম, টুকলি কখনো করিনি। এখানে অনেক অধ্যাপক আছেন, শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই আছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি একটু বই থেকে পাঠ করব। মানে আজকে যে বিষয়টা আছে, রক্তাক্ত রাজপথের বিস্মৃত ইতিহাস, এবং আমাদের গোপাল মুখার্জি, যার স্মরণ আমরা করলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম, তাদের কর্মকাণ্ডগুলো এবং ইতিহাস একটা নার্সের ছোট্ট কথায় বলতে গেলে, কারণ আমি একটু ইতিহাস নিয়ে চর্চা করি, কথা বলতে গেলে আমার লম্বা হয়ে যায়, সেই জন্য আমি এই অনেকটা টুকলি রাস্তা নিচ্ছি, বই থেকে পাঠ করছি, যাতে পুরো বিষয়টা খুব সংক্ষেপে সকলে বুঝতে পারে, বা অনেকে এটা জানেন কিন্তু নিজেরা মনে মনে আবার আরেকবার রিহার্সাল করলেন। 16 তারিখ ভোরের আলো ফুটতে না ফুটতেই হাওড়া থেকে আসা রহমত আলীর লোকজন হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যমতে ডাইরেক্ট অ্যাকশনের সমর্থনে সুরাবর্দীর মনুমেন্টের সভায় অংশগ্রহণকারীরাই সভা শেষে লুটপাট মারদাঙ্গা শুরু করে। লুট, খুন, ধর্ষণে মেতে উঠল কলকাতা। হাজার হাজার মানুষ গৃহহীন হলো। ধর্ষিতা ও অপহৃতা মেয়েদের সংখ্যা এত বেশি যে তার সঠিক হিসাব কখনো পাওয়া যায়নি। কলকাতায় এখানে সেখানে জমে উঠল লাশের পাহাড়। দাঙ্গার বিভৎসতা দেখে স্টেটসম্যান পত্রিকার ব্রিটিশ সংবাদদাতা কিম ক্রিস্টেন লিখলেন, দ্বিতীয় মহাযুদ্ধের অভিজ্ঞতায় আমার স্নায়ু
যথেষ্ট শক্ত হয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধ এত পৈশাসিক নয়। এ এক মধ্যযুগীয় বর্বর উন্মাদনা এবং এটাকে পৈশাসিক রূপ দেওয়া হয়েছিল। পুলিশকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হলো। সরকার কোনো রকম গণ্ডগোলের কথাই স্বীকার করলেন না। কলকাতা দাঙ্গায় নিহত হলো 5 থেকে 10,000 মানুষ, হিন্দু ও মুসলমান। আহতের সংখ্যা 15,000 ছাড়িয়ে গেল। গণধর্ষিকা ও অপহৃতা মেয়েদের কোনো গোনাগুনতি নেই। কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মতে দাঙ্গায় নিহত হিন্দু মুসলমানের মিলিত সংখ্যা 20,000-এর কম হবে না। প্রশাসন হিন্দুদের কোনো নিরাপত্তা দেবে না বুঝতে পেরে 17 তারিখ বিকেল থেকে হিন্দু মহাসভা তথা গোপাল পাঠা ব্র্যাকেটে মুখার্জির নেতৃত্বে হিন্দু ও শিখরা মিলে অঞ্চলে অঞ্চলে যৌথ প্রতিরোধ বাহিনী গড়ে তুলল। মুসলমান সমাজ বিরোধীদের উপর পাল্টা আঘাত হানল, কিন্তু এবার আর সরকার নীরব দর্শক হইল না। পুলিশ ও মিলিটারিকে প্রতিরোধ বাহিনীর উপর লেলিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে 16ই আগস্ট এবং তার পরবর্তীকালে যে ঘটনাক্রম তার একটা সংক্ষিপ্ত রূপ। আমি নিজে বর্ণনা না করে বর্ণনা করলে দেরি হতো। আর দুটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমি এই গত পরশু দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার কয়েকটি গ্রাম থেকে ফিরলাম। আমার নিজের তৈরি একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে, সেই কাজে গেছিলাম এবং সেখানে গ্রামগুলোর অবস্থা আমি আমার ওই চর্চার সুবিধার জন্য, লেখাটাকে সুবিধার জন্য আমি এমনিতে একজন স্ট্যাটিস্টিশিয়ান, ওই তথ্য সংগ্রহ করি। তো সেখানে তখন থানার একটা গ্রামের নাম বলি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর গ্রামে আগে 50-60 ঘর হিন্দু ছিল, এখন এক ধরনের। এটা বেশি দিনের কথা নয়, এই বছর 2-এর মধ্যে তারা সেখান থেকে সবাই পালিয়ে গেছে। এখানে একটা কথা বলা হয়েছিল, আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে একটা সন্ত্রাস সৃষ্টি করা, ভয়ের পরিবেশ সৃষ্টি করা, ভয়ের পরিবেশ সৃষ্টি করে হিন্দুদের, এটা একটা আরও বড় রাস্তা। যেমন আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন কাশ্মীরের কথা উল্লেখ করে, সেখানে কাশ্মীর ফাইলে আপনারা দেখেছেন যে একটি মেয়েকে মানে কাঠ করা দিয়ে ওই কাঠ চেরাই করে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে। এই 2-3 দিন আগে এরকম একটা বিভৎস কাণ্ড বাংলাদেশে হয়েছে। আমি ইউটিউবে দেখেছি, খুব সম্ভবত ওই খুলনা জেলাটা হবে সেটুকুই মনে হয়েছে, একজাক্টলি আমার মনে নেই। সেখানে একটি 17-18 বছরের মেয়েকে জোর করে ধরে, এবং যারা ধরে আছে তার মধ্যে মেয়েও আছে, মানে স্টুডেন্ট তারা সব। মেয়েটাকে জোর করে ধরে প্রথমে উলঙ্গ করলো, উলঙ্গ করে তার লজ্জাস্থানে একটা বড় বোতল জোর করে ঢুকিয়ে দিল, এবং পরবর্তীকালে বোঝা গেল যে মেয়েটি তৎক্ষণাৎ মারা গেল। বিশাল একটা বোতল জোর করে তাকে ঠেসে ঢুকিয়ে দিল, মেয়েটা মারা গেল। অর্থাৎ এইগুলো তারা আবার ছবি তুলে নিয়ে সেগুলো আবার ওরা ডিস্ট্রিবিউট করেছে। মানে মানুষকে ভীত সন্তুষ্ট করে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা এদের। আপনারা শাহজাহানের কথা অনেক শুনেছেন, রিসেন্টলি অনেক আলোচনা হলো। আমি সরকারি কাজে আজ থেকে 15-16 বছর আগে এই সুন্দরবন এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে দেখি এরকম বহু শাহজাহান, তখন থেকে তারা অত্যাচার করছে। ওখানে অদ্ভুতভাবে কি হিন্দু এমএলএ এমপি বা মুসলমান এমএলএ এমপি যাই হোক না কেন, রেশন ডিলাররা বেশিরভাগই মুসলিম। এখন রেশন ডিলারদের কন্ডিশন হচ্ছে গ্রামের যে সুন্দরী মহিলারা আছে তাদের সাথে যদি তারা মানে সম্পর্ক স্থাপন না করে তারা রেশন দেবে না। বহুদিন ধরে চলছে, কেউ বলছে না। ওই আছে আমাদের কত কমিশন আছে, মহিলা কমিশন, শিডিউল কাস্ট কমিশন, কেউ কিচ্ছু বলে না। তা খুব বেশি দূর না, এই কী বলে পলাশী দেবগ্রামে আমার পিসিমার বাড়ি, ওখানে প্রায় 50-60 ঘর হিন্দু ছিল, সব রিফিউজি, সব খুলনা জেলার লোক ওখানে এসে সেটেল করেছে। আমি আমার পিসিমার বয়স প্রায় 90 বছর, অনেক দিন থেকে ডাকছে থেকে যা আর কদিন থাকবো। আমি এই 2-3 মাস আগে গিয়েছিলাম, গিয়ে সেখানে দেখলাম মাত্র 6টি ফ্যামিলি আছে। 6টি ফ্যামিলি বলতে 6 জন বুড়ো বুড়ি আছে,
6টা বাড়ি পাহারা দিচ্ছে। এবং আপনারা জানবেন ওই আমাদের যে বিখ্যাত ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার বাড়ি ওখানে, তার কাকা বৃদ্ধ বোধহয় 80 বছর বয়স হবে, বাড়িটা পাহারা দিচ্ছে, বাকি ঘরগুলো তারা দেওয়া। কারণ কি, ওখানে এই 15 বছর আগে ওরা বললো এই 30টা একবার মুসলমানের মাঠের মধ্যে, তারপরে 2 ঘর, তারপরে আস্তে আস্তে তারা অত্যাচার শুরু করলো। আমি যাওয়ার পরে আমার সেই পিস্তত ভাইরা 3 ভাই তারা এলো তাদের বউটো নিয়ে, তারা সব ভাড়া থাকে এবং কৃষ্ণগড় রানাঘাটে। সেই আমাদের পিস্তত ভাইয়ের বউরা বলছে যে কী বলবো দাদা, এই আমরা তো বুড়ি হয়ে গেছি, 40-50 বছর বয়স, আমরা রাস্তায় বেরোতে পারি না, আমাদের মেয়েদের দেখলে তো টেনে তুলে নিয়ে চলে যায়। আগে ওরা যা চলে গেছে ওখান থেকে অল্প বয়সে জমি টমি বিক্রি করে দিয়ে গেছে, এখন 6টা ফ্যামিলির জমি কেউ কিনতে না। ওরা বলছে যে আর তো এমনিই পাবো, তুমি স্বাভাবিক। আমার পিসিমা যদি মারা যায় 80 বছর 90 বছর প্রায় বয়স হবে, তারপরে তো বাড়িটা কেউ কিনবে না, ওখানে হিন্দুরা ওখানে যাবেই না, মুসলিমরা এমনি পেয়ে যাবে। তার বিরাট বাড়ি, পাকা বাড়ি, 6-7 বিঘে জমি নিয়ে, বাগান টাগান আছে, আমটাম আছে, কিচ্ছু পায় না, সব ওরা তুলে নিয়ে যায়। তা এগুলো হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ অলরেডি এভিকশন শুরু হয়ে গেছে ভয় দেখিয়ে। এবং অনেক উদাহরণ আছে, এখন বলা যাবে না কারণ আর সময় নেই। আর একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। সেটা হচ্ছে যখন লতা মঙ্গেশকর মারা যান, তখন একটা এরকম খবর এসেছিল বা গুজব ছড়াচ্ছিল যে শাহরুখ খান নাকি তার বডিতে থুতু দিয়েছে। তো এটা পরে বলা হলো না, এগুলো মিথ্যা কথা প্রচার করছে, বিশেষ করে ওই গরিবপন্থীরা বা গিরোধারীরা প্রচার করছে। আমি যেটা বলতে চাই, এটা এই ধরুন 3-4 মিনিট সময় লাগে, বেশি না। বাংলাদেশের এক লেখিকা, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, উনি লিখেছেন যে হিন্দুদের সবচেয়ে বড় মূর্খামি, তারা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মুসলিমদের তারা চেনেই না, তাদের ধর্মটাকেই তারা জানেই না। তার 2-3টা উদাহরণ মাত্র দেবো, বেশি দেবো না, কারণ তার কথা শুনে আমি কোরআন কিনে এবং হাদিস কিনে তাদের যে ইসলামিক ফিলোসফি, সেগুলো আমার বইয়ের অন্তত 15-20 খানা বই কিনে আমি পড়েছি। 3-4টে এক্সাম্পল দেবো জাস্ট, তারপরে আমার বক্তব্য শেষ হবে। প্রথম কথা হচ্ছে, ওদের কোরআনে পরিষ্কার নির্দেশ আছে যারা কাফের অর্থাৎ অমুসলিম, হিন্দু বলে নয়, অমুসলিম, তাদের ডেড বডিতে থুতু দেওয়াটা হচ্ছে তাদের ধর্মীয় রীতি। এবং ওই কাফের ডেড বডি দেখলে তাকে মনে মনে তাদের একটা ওই ওদের শ্লোকই বলুন, ওরা ওদের বলে যে উচ্চারণ করতে হবে যে হারামজাদা কাফের, তুই নরকে গিয়ে, ওরা বলে দুজকে গিয়ে দুজকের আগুনে পড়ে বল, এই অভিশাপটা ওকে দিতে হবে। আর যদি ওই মুসলিমদের কোনো ডেড বডি হয়, তাকে বলতে হবে খোদা তাআলা তোমাকে যাতে বেহেশতে স্থান দেয়, তোমার আত্মা চিরশান্তি লাভ করো। আর এখানে অনেক জিহাদের কথা বলা হয়েছিল। আমাদের অনেকে জিহাদ কি চাওয়া যায় না। জিহাদ হচ্ছে, আপনি বলতে পারেন ধর্মীয় যুদ্ধ বলতে পারেন, ওদের ধর্মীয় এটা নির্দেশ। অর্থাৎ জীবনে তাদেরকে অন্তত একটা কাফেরকে, কাফের বলতে অমুসলিমকে, তাকে কনভার্ট করতে হবে অথবা তাকে হত্যা করতে হবে। যদি সে করতে পারে তাহলে সে বেহেশতে যাবে। বেহেশতে যাওয়ার এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা, এবং সেটা হচ্ছে সবচেয়ে ভালো বেহেশত, যেখানে গিয়ে 72টা হরি পাবে। হরির গল্প টল্প এখন বলছি না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে গনিমতের মাল। গনিমতের মাল মানে তাদের মতে, ইসলাম ধর্মের মতে, এই পৃথিবীটা শুধুমাত্র আল্লাহর তৈরি, এবং সেখানে যারা আল্লাহর বান্দা তারাই এই পৃথিবীর সমস্ত সম্পদ মানে ভোগ করার অধিকারী। যারা নাকি আল্লাহর বান্দা না, অর্থাৎ যারা নাকি মুসলিম না, তাদের কোনো অধিকার নেই এই পৃথিবীর সম্পদ ভোগ করার জন্য। এবং ওদের মেয়েরা ওদের কাছে সম্পদ। ওরা মেয়েদেরকে মানুষের মধ্যে গণ্য করে না, ওরা সম্পদ হিসেবে গণ্য করে, ওটা মাল, গনিমতের মাল। এবং ওদের মধ্যে যে অমুসলিম মেয়েদের ধর্ষণ করাটা হচ্ছে জায়েজ, অর্থাৎ ওদের কোনো পাপ নেই, এবং ওদের দেশে এর জন্য কোনো শাস্তিও হবে না, ধর্মীয় ওটা পাপ নেই, ওটা ওরা করতেই হবে। আর অন্য অমুসলিমদের ধন সম্পদ লুণ্ঠন করা, এটা হচ্ছে ওদের ধর্মীয় অধিকার। সুতরাং ওরা যে সমস্ত কাজ করে সেগুলো ওদের ধর্ম মতে করে। আর লাস্ট কথা যেটা বলছি, যে আমরা কতটা আহাম্মক, এই বর্ধমানে আমার একটা জমি আছে, আমার একটা ঘরও আছে,
বর্তমানে মেমারিতে। তা এটা আমার লাস্ট কথা বলছি, আমাদের দিতে হবে না, আমি বাস থেকে এসেছি। সেখানে ওখানকার একটি ছেলের সাথে আমি তার বাইকে করে যাচ্ছি। তারপর সে একটা মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় বাইকটা থামিয়ে মসজিদের এরকম নমস্কার করলো। তাই বললাম, হিন্দু ছিল। আমি বললাম, তুই মসজিদে নমস্কার করলো না? এটা একটা ধর্মস্থান, আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি, তাই একটু নমস্কার করলো। তাই বললাম, তো তোমার মসজিদে ওরা যখন গিয়ে কি আলোচনা করে এবং ওদের কি ধর্ম আলোচনা করে সেটা কি তুমি জানো? না না, ওটা তো যারা মসজিদে যায় নিশ্চয়ই তারা ধার্মিক লোক। তা এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতা পরিবর্তন করতে গেলে আমাদের এগুলো আলোচনা করতে হবে। আলোচনার জন্য এই যে এরকম বড় বড় সভা, সেটা যথেষ্ট নয়। আমি প্রস্তাব করছি, এর আগেও একবার বলেছি, প্রস্তাব করছি যারা নাকি নেতৃত্ব দিচ্ছে, আমাদের ইয়াং ছেলেরা যারা চেতনা সম্পন্ন, তারা যদি মাঝে মাঝে, আমি বলে প্রতি সপ্তাহে না হোক প্রতি 1 মাসে কারো না কারো বাড়িতে বসে এই ইতিহাসগুলো নিয়ে এবং কীভাবে আমাদেরকে ঘিরে ধরছে এরা, আমাদেরকে তাড়ানোর ব্যবস্থা করছে, সেগুলো নিয়ে যদি আলোচনা করে তাহলে কী হবে, নিজেদের মধ্যে সচেতনতা বাড়বে, এককাট্টা হবে এবং অন্যরা কারো বাড়িতে আলোচনা হলেও অনেকে একটু কৌতূহল হয়ে দেখবে, তার বাড়ির লোকরা জানবে, তার ছেলেপিলেরা জানবে। এরকম করে আমাদের এই চেতনাকে, মেসেজটাকে ছড়িয়ে দিতে হবে, তাহলে মনে হয় আমাদের সেটা কাজ হতে পারে। সবাইকে ধন্যবাদ জানাই এবং আয়োজকদের অশেষ ধন্যবাদ জানিয়ে তো শেষ করছি। ধন্যবাদ। নিজেকে গর্বিত বোধ করছি যে আমাকে বেছে নেওয়া হয়েছে এমন একটি পত্রিকার উদ্বোধন করতে। সবাইকে